নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের এই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখেছেন যে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা অর্ডার বের করা হয়েছে। অনেকে বলছেন যে এটা ম্যাচিং অর্ডার বেরিয়েছে, এর আগে কারিগরি শিক্ষা দপ্তর থেকে একটা বেরিয়েছিল, অর্থ দপ্তর যে অর্ডার দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এটাকে বের করা হয়েছে। অবাক হয়ে দেখলাম যে অনেকেই খুব আনন্দের সাথে এটাকে পোস্ট করছেন। কতগুলো মৌলিক প্রশ্ন কিন্তু আমাদের সহকর্মীরা কেউ কোনো সমাজ মাধ্যমে এটাকে তুলে ধরলেন না। খুব অবাকই লাগলো বিষয়টাকে নিয়ে। আচ্ছা, যখন এই সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর জন্য যখন সরকার বা অর্থ দপ্তর যখন ব্যবস্থা নিচ্ছিলেন, তখন কি তাদের দপ্তরের কর্মচারীদের কোনো তথ্য চেয়ে পাঠানো হয়েছিল? হয়নি কিন্তু। তার কারণ সমস্ত তথ্যই এইচআরএমএস পোর্টালে ছিল, যে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে সরাসরি সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে সরকার পোষিত ক্ষেত্রের সমস্ত কর্মচারী পেনশনারদের বেতন এবং পেনশন হয় আইওএসএমএস পোর্টালের মাধ্যমে। আইওএসএমএস পোর্টালের মাধ্যমে যখন সমস্ত স্তরের কর্মচারীদের পেনশন এবং বেতন, তার ফ্যামিলি পেনশন শুদ্ধ, প্রতি মাসে নিয়ম করে হচ্ছে, তাহলে প্রত্যেকের তথ্য 1/1/2016 পর থেকে ওই আইওএসএমএস পোর্টালে এইচআরএমএস পোর্টালের মতো করেই নথিভুক্ত আছে। তাহলে সেই তথ্যকে বাদ দিয়ে আবার নতুন করে দপ্তরগুলো থেকে তথ্য চেয়ে পাঠানো হচ্ছে, এটা আসলে সময় নষ্ট করার খেলা ছাড়া কিচ্ছু নয়। আপনারা এটা বুঝতে পারছেন না। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এটা আগেও আমরা বলেছি, কিন্তু এক শ্রেণীর কর্মচারী আছেন যাদের মনে হয় যে হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অন্যান্য সকলে বোধহয় অনেক বিশ্বাসযোগ্য এবং কথাবার্তা বলছেন। সরকারের বহু এজেন্ট যারা আবার মামলাকারী সংগঠনে ছিল, তারা কিন্তু এই নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে নেমে পড়েছেন সরকারের পক্ষে। আপনাদের আবার বলছি, 1 এপ্রিল অর্থ দপ্তরের সাথে সরকারি পোষিত দপ্তরগুলোর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে যে রূপরেখা তৈরি হয়েছে তাতে অর্থ দপ্তর শুধুমাত্র সময় নষ্ট করার জন্য রূপরেখা দিয়েছেন, অন্য কিচ্ছু নয়। আমি বলে দিতে পারি, চাপ না দিলে এই তথ্য সংগ্রহ করার জন্যই ভোট পেরিয়ে যাবে। এই সরকার ভোটের পরে যদি আসে, এর টিকিটিকে ধরার ক্ষমতাও আপনাদের থাকবে না। আর যদি সরকার বদলও হয়, তারা নতুন যে সরকার আসবে তাদের থিতু হতে হতেই 3 থেকে 4 মাস পেরিয়ে যাবে। তারপরে তারা ব্যাপারটা বুঝবেন, সেই অনুযায়ী কাজ করবেন, এই করতে করতে 4 থেকে 5টা মাস পেরিয়ে যাবে। বিষয়টাও অতান্তরে পড়বে। যে তথ্য অলরেডি অর্থ দপ্তরের কাছে আছে, যে তথ্য সরকার পোষিত বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে আছে, আমি কলকাতা কর্পোরেশনের কথাই বলছি, তারা কিন্তু অর্থ দপ্তরে ভেটিং করে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, তথ্য যেহেতু কলকাতা কর্পোরেশন পাঠিয়ে দিয়েছে, শিক্ষা দপ্তরেও কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরেও কিন্তু এই তথ্য একদম সম্পূর্ণ ভেটিং করে রেডি করা আছে। তাহলে অর্থ দপ্তরকে এই দপ্তরগুলোতে এই প্রক্রিয়া শুরু করবেন? একদমই নয় কিন্তু। কারণ তারা নতুন করে তথ্য চেয়ে আসলে সময়টাকে নষ্ট করতে চান। যারা বুঝতে পারছেন না, আমার মনে হয় তাদের পোগো দেখা উচিত। এরই প্রতিবাদে এবং সরকারি কর্মচারী পেনশনার যাদের হিসেবে গরমিল হয়েছে, যা প্রাপ্য ছিল তার 60% সরকার কেটে নিয়ে বলছে 100% দিয়ে দিয়েছি, এর প্রতিবাদে আগামী 12 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা মিছিলে ডাক দিয়েছি। জমায়েত হাজরা মোড়, বেলা 12:30টার সময়। অনেকে বলবেন যে রাজনীতি করতে নামছি, একদমই নয়। 294টা কেন্দ্রে যখন মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট এবং তার কথা মতোই যখন সমস্ত কিছুটা চলছে, তখন তার যেখানে মূল, সেখানে আঘাত করাটাই হচ্ছে প্রকৃত আন্দোলনের স্বরূপ। যারা এড়িয়ে যাবেন, যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যারা মনে করছেন, যেসব পেনশনাররা মনে করছেন যে আপনাদের টাকার হিসেবে গরমিল হয়েছে, যারা ফ্যামিলি পেনশনার আছেন, ওই দিন সকলে আসুন। আর এই বাংলাতে যারা তথাকথিত বুদ্ধিজীবী বলে নিজেদেরকে মনে করেন, তারাও সেদিন পথে নামুন। এই বাংলাকে বাঁচানোর জন্য, ভবিষ্যতে ছেলে মেয়েদের চাকরি সুরক্ষা করার জন্য, চাকরি প্রার্থীদের হকের দাবি আদায় করার জন্য, এবং 2026-16 সালের এসএসসি পরীক্ষার্থীদের সাথে যে চক্রান্ত হয়েছে, এই সমস্ত কিছু জালকে ছিন্ন করার জন্য আগামী 12 তারিখ আমরা পথে নামছি। সকলে আসুন, দেখা হবে।
এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলে মাথায় ঢুকিয়ে নিন এবং সকলের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিন। এই ভ্রমের মধ্যে থাকবেন না যে অর্থ দপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। অর্থ দপ্তর কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি, তারা শুধু কারক্ষেপ করে সময় নষ্ট করতে চাইছে। এবং আপনার আমার সামনে গাজর ঝুলিয়ে এই ভোট বৈতরণী পার হয়ে যাবার পরে আর কিন্তু কারো টিকিটে ছুতে পারবেন না। তাতে এই সরকার যদি থাকে বা সরকার যদি বদল হয়, বদল হলে পরে নতুন সরকার এসে বলবে আমাদের বুঝতে বুঝতে সময় লাগবে, আপনি কিছু বলতে পারবেন না। সুতরাং এই সরকার থাকতে থাকতেই তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য পথে নামা ছাড়া অন্য কোনো রাস্তা দেখছি না। আগামীতে সুপ্রিম কোর্টের যে লড়াই আছে, আপনারা ভরসা রাখুন, সংগ্রামী যৌথ মঞ্চ সেই লড়াইয়ে জয়লাভ করার জন্য যা কিছু করার তার সমস্ত কিছু প্রস্তুতি কিন্তু নিচ্ছে। লড়াইটা আমরা জিততে চাই রাস্তায় এবং আদালতে, কিন্তু সহযোগিতাটা আপনাদের চাই। আসুন, হাতকে শক্ত করুন, কথা দিচ্ছি আপনাদের সকলের অধিকার আমরা সুরক্ষিত করব। আর আমরা যে কথা বলেছিলাম, সারা রাজ্যের কর্মচারী পেনশনার এবং ফ্যামিলি পেনশনার যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনার পাড়াতে আপনার পাশাপাশি যে সাধারণ মানুষরা আছেন তাদের কাছে এই সরকারের অপকর্মগুলোকে তুলে ধরুন। আপনি প্রস্তুতি নিন এবং আপনি টার্গেট নিন যে অন্তত 10টা থেকে 15টা পরিবারকে আপনি আপনার কথাগুলো এই সরকারের প্রকৃত স্বরূপগুলোকে তুলে ধরতে পারবেন। কর্মচারীরা শুধুমাত্র নিজেদের ভোট নয়, এই সমাজের ভোটটাকেও, যে বৃহত্তর অংশের ভোটটাকেও যে প্রভাবিত করতে পারেন তার ছাপ রাখার প্রতিজ্ঞা এই ভোটের ময়দানে এই বছরই এই বিধানসভা 2026 সালে রাখুক, সরকারি কর্মচারীর একটা রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসুক। আমি কেন বলছি, এটা ভবিষ্যতে আপনাদের স্বার্থ সুরক্ষিত করার জন্যই। আমি এই কর্মচারী বলতে কিন্তু অস্থায়ী কর্মচারীদের বাদ দিচ্ছি না। সকলেই আসুন, আমরা টার্গেট নিই যে আমরা যে সংখ্যায় আছি, আমরা যদি 10টা থেকে 15টা পরিবারের কাছে এই বার্তাগুলোকে তুলে দিতে পারি এবং তাদেরকেও যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে উৎসাহিত করতে পারি, খেলা খতম হয়ে যাবে। আসুন, নিজেদের বদলের জন্য, নিজেদের অধিকার সুরক্ষিত করার জন্য পরিবর্তনের দরকার। বদল হোক বদলের জন্য, পশ্চিমবঙ্গের প্রগতির জন্য, বাঙালি জাতির ভবিষ্যৎ সুরক্ষার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার অন্যদিন।